হ্যালো মামানি। হ্যাঁ। কে? রোহান? হ্যাঁ মামানি, আমি রোহান বলছি। ভালো আছো তুমি? হুম। ভালো তো আছি রে বাবা। কিন্তু তুমি এটা বলো তো, আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিলে কেন? সমস্যাটা কি হয়েছে তোমার? মামানি, মা ওই যে এর আগের এই ঘটনাটা বুঝে ফেলছিল বা কোত্থেকে কি শুনছিল, তারপর থেকে তোমাদের বাসাইতে যাইতে নিষেধ করে। মা যখন নিষেধ করছে এই জন্য তো আর যাই না আমি। কিন্তু কেমন আছো? সবকিছু ঠিকঠাক কি আছে নাকি? পরিবেশ যদি ভালো থাকে তাহলে যাব। তুমি আগে বলো কি করব আমি। তোমার মা নিষেধ করেছিল তোমাকে? এইটা তো তুমি কখনো আমাকে আগে বলনি। আচ্ছা, এইটা নিয়ে বুঝলাম যে তোমার মা তোমাকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করছে। ভালো কথা। তাই বলে কি তুমি একটা ছেলে মানুষ, তুমি বাইরে থেকে কি 1 মিনিট কল করেও আমার সাথে কথা বলতে পারো না? তুমি শোনো বাবারে, আমাকে যে অভ্যাস তৈরি করে দিছে তুমি, তোমার মামা যদি আজ বাড়িতে থাকতো, তোমাকে আমি এইভাবে ঘন ঘন স্মরণ করতাম না। তোমার মামা বিদেশে হাসে বিদায় তোমাকে একটু স্মরণ করি বা তোমার সাহায্য চাই, তোমাকে আসতে বলে। মানুষের যে কি বলবো, সংসারে আসলে কত কাজ থাকে যেটা তোমাকে দিয়ে মিটাই নিতাম। আমার বাজার করা, আমার আনুষঙ্গিক কোনো কিছু কেনাকাটা করা, সবই তো তোমাকে দিয়ে করাতাম। আর আমার বিষয়টা নয় ছেড়েই দিলাম। তবুও যে মানুষ সবকিছু মিলে কেমন কিছু মাইন্ড করে বসে, এটা আসলে বুঝি না। আমি আসলে এটাই বুঝি যে এখন বিদেশি বইয়ের মানে মানুষ এইভাবে সৌন্দর্য চোখে দেখে, তাই না বাবা? তা ঠিক মামানি, আসলে এটাই ঠিক। কারণ মামা যদি বাড়িতে থাকতো তাহলে তোমার আমার বিষয়টা মানুষ এত সন্দেহ চোখে দেখতো না। মামা আজ নেই বিধায় আশপাশের মানুষ এটা মাইন্ড করে। কিন্তু কি এখন কি করব তাই বলো। কোনো কি পরিবেশ আছে তোমার কাছে? আমারও যার ভাল লাগছে না, কতদিন তোমাকে দেখি না। তাই নাকি? রোহান, এটা আমি বিশ্বাস করব? তোমার যদি ভালো নাই লাগতো, তাহলে এতদিনে একটা কল দিতে আমাকে। 1 মিনিট ফোন করেও কথা বলো না। তুমি জানো না তোমাকে ছাড়া আমারও তো একদম ভালো লাগে না। তাহলে তুমিই তো ফোন করো না। আর আমি তোমাকে ফোন দিচ্ছি না যে তোমার ফ্যামিলিতে কি হয়েছে না হয়েছে তোমাকে নিয়ে, আমার বিষয় নিয়ে, এটা তো আমি আসলে জানতেইছি না। তুমি কি 1 মিনিট ফোন করেও আমার সাথে কথা বলতে পারো না? হ্যাঁ, আমার সাথে এখন নাটক করো না। আমার কথা তোমার মনে পড়ে, এটা আমি একদম বিশ্বাসই করতেছি না। মানে বিশ্বাস করব যখন তুমি আমার বাড়িতে এসে আবার আগ পূর্বের মতো সময় দিবে, তখন আমি বিশ্বাস করব। তাছাড়া আমি বিশ্বাস করতেছি না। শোনো বাবা, আমার বাড়ির তো পরিবেশ এখন ভালোই আছে। তোমার এই যে মামারা তো এখন কেউ বাড়িতে নেই। সব ওই যে ইন্টেরিয়র ডোরের কাজ করে সব ঢাকাতে চলে গেছে, কেউ নেই। বাড়িটা একদম ফাঁকা। আমি আর ওই যে তোমার নানি আছি। এখন তুমি চাইলে যে কোনো মুহূর্তে আসতে পারো। তোমার নানি মুরব্বী মানুষ, সে আর কি বলবে। আসবে তুমি, যদি আসার পরিবেশ থাকে তাহলে আসো, আর যদি তোমার মা নিষেধ করে, তো ওই মায়ের কথা শুনে ওখানেই থাকো, আসার দরকার নেই, বুঝতে পারছো? বুঝতে তো পারলাম, কিন্তু মামানি, আমার উপরে তুমি রাগ করছো তাই না? রাগ করো না, এতটা অভিমান করো না। আমি আসলে কি করব বলো, পরিস্থিতির শিকার। মা যখন এটা জেনে গেছে, এটা আমি আসলে বুঝতে পেরে মানে আমার ভিতরে একটা লজ্জা বা ভয় কাজ করতেছিল যে মা আবার কি বলবে, কি ভাববে। এখন তো আর আমি ছোট নেই, বড় হয়ে গেছি। আর নানির বাড়িতে যাব, এই স্বাধীনতাটা মা যখন আটকাই দিয়েছে তখন আর আমার তো কিছু বলার নেই। এদিকে আবার মামা জানলো কিনা তাই বা কবে কিটা। মামা কি তোমার কাছে ফোন টোন করে কিছু বলছে টলছে নাকি? মানে কোনো রাগারাগি করা বা মন কষাকষি, কোনো খারাপ কোনো কিছু এরকম কিছু বুঝছো তুমি মামার সাথে? আরে না রে বাবা, তোমার মামা এতটা ইয়ে না। ও হাবা গোবা মানুষ, এ সমস্ত সে কিছু বোঝে না। খুব সহজ সরল, বুঝতে পারছো? পেঁয়াজ গোজ বা কি, বা ওই যে মানুষ বিদেশ গেলে বউরে অনেক কিছু মনে করে, সন্দেহ করে, এই সমস্ত কিছু তোমার মামার মধ্যে নেই। তোমার মামা আবার এদিকে ইনশাল্লাহ খুব ভালো, বুঝতে পারছো? এই জায়গায় তো আমি একটু সুযোগ পাই রে বাবা। আর তোমার মধ্যে এরকম একটা হ্যান্ডসাম যুবক সওয়াল, সে যে আমার পাশে এসে একটু দাঁড়াইছে, এটাই তো আমার কাছে অনেক কিছু। কিন্তু আমি এটা বুঝলাম না, এর আগে ওই দিন মানে রাত্রে বিষয়টা, তুমি যখন আমার ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছিলে, এই সময় কেউ না কেউ দেখে ফেলছিল। তুমি যদি দিনের বেলা এসে আগে থাকতে তাহলে কেউ বুঝতো না রে বাবা। মানে তুমি রাত্রেই আসছো বা রাত্রেই যখন রুম থেকে বের হয়ে যাচ্ছিলে, এই সময় তোমার মামা অথবা তোমার নানা যেই হোক তোমাকে দেখে ফেলে। কিন্তু তোমাকে জিজ্ঞাসা করে তোমাকে স্পষ্টভাবে দেখে ফেলছিল তারা। আর তারপরে সেটা তোমার মায়ের কানে গেছে। আর তারপর থেকেই আমাকেও এখানে কড়া শাসনে রাখছে। আমি অবশ্যই একটু আশপাশ করে কাটিয়ে দিছিলাম যে ওর কাছে আমি একটা শহর থেকে জিনিস আনতে দিয়েছিলাম, তো তো রাত্রে এসে টুক করে আমাকে ডেকে ওটা দিয়ে থুয়ে তখন বের হয়ে চলে গেল। ওকে কত থাকতে বললাম, বললাম যে তোমার নানিকে ডেকে দিই, একটু আজকে রাতটুকু নয় থেকে যাও, রাত হয়ে গেছে, সে কিছুতেই শুনলো না। এই সমস্ত বলে আমি পাশ কাটিয়ে দিছিলাম। কিন্তু তারপরেও কেন এই কথাটা তোমার মায়ের নলেজে গেল, এটা আমি ঠিক বুঝলাম না। আসলে এই কথা যাইতো না জানো, তোমার মামা আজ বিদেশ আছে বিদায় আমাকে মনে করে যে বউ, চ্যাংড়া বউ, যুবতী মেয়ে, তার ঘর থেকে ভাগনা বের হলো,
এটা আসলে একটা মাইন্ড করার বিষয় হতেও পারে, এই জন্যই তারা হয়তো বলছে। বুঝতে পারছো? বুঝতে পারছি, কিন্তু মামানি, এখন ওই বাড়িতে যেহেতু এটা নিয়ে গবেষণা বা এই সমস্ত সমালোচনা হয়েছে তোমার আর আমার বিষয় নিয়ে, তাহলে তো ওই ফ্যামিলিতে আর তোমার সাথে আমার সাক্ষাৎ করতে যাওয়াটা উচিত হবে না মনে হয়, আমিও মনে করি। কিন্তু তোমাকে যে আমার দরকার মামানি, আমার আর ভালো লাগতেছে না। তো কিভাবে তোমার সাথে আমি সাক্ষাৎ করব তুমি বলে দাও তো। হ্যাঁ, এটা আমাকেই বলতে হবে? তুমি জানো না কি করে তোমার মামানিকে তোমার কাছে নেবে? হ্যাঁ, আমাকে বলতে হবে? হ্যাঁ, তাছাড়া তো আমার এমন কোনো জায়গা নেই মামানি যে সেখানে তোমাকে নিয়ে আসবো বা একটা সময় সেখানে টাইম পাস করব, সেরকম জায়গা তো নেই, সত্যি নেই। তাহলে তো থাকলে তো তোমাকে ডাকতামই। তুমি একটু খুঁজে বের করো না, মানে সেরকম যদি নিরিবিলি কোনো জায়গায় সেরকম পরিবেশ থাকে, হয়তো তুমি আর আমি সেখানে গেলাম বা একটা সময় ওখানে থাকলাম বা একটা রাত থাকলাম, থেকে তো পরের দিন চলে আসলাম। হঠাৎ 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 করে মাঝে, মানে সব সময় না, মাঝে মধ্যে যদি এরকম একটা পরিবেশ করা যায় তো, তাহলে আমার মনে হয় ভালো হতো। দেখো তো একটু চেষ্টা করে, তারপরে আমাকে জানাও তুমি। আরে বাবা, জায়গা তো আমি আগে ঠিক করে রাখছি, কিন্তু মানুষেরই তো অভাব। তুমিই আমাকে ফোন করো না, আমার খোঁজ খবর আজ একটা মাস নেও না। একটুতে কি হলো না হলো তাই ভয় পেয়ে আমার কাছ থেকে সরে যাচ্ছ। তোমার কলেজে আমার চেনা আছে, তুমি একটা বিটু ছেলে। তাই যদি না হবে, আমাকে তোমার যদি এতই মনে পড়তো তাহলে মানুষ মানতে না, যে কোনো ভাবে একটা 1 মিনিট ফোন দিয়ে হলেও তুমি কথা বলতে। আমি কি তোমার মতো বসে আছি নাকি? আমি ঠিকই জায়গা ঠিক করে রাখছি, জায়গা আছে, তুমি এই নিয়ে চিন্তা করো না। তবে কাল হোক আর পরশু হোক আমি তোমাকে যদি ফোন করি, যেই জায়গায় আমি তোমাকে দাঁড়িয়ে থাকতে বলবো, তুমি প্রস্তুত নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, আমি তোমার কাছে হাজির হব। তোমাকে নিয়ে আমি সেই বাসায় চলে যাবো, যাই ওখানে কমপক্ষে 2টা দিন থাকবো। আর এখানে বাসায় থেকে আমি মায়ের বাড়িতে যাওয়ার কথা বলে ওখানে যাব। বুঝতে পারছো? খুব নিরিবিলি পরিবেশ, ওইটা আমার ক্লোজ বান্ধবীর বাসা। ওর স্বামী বাড়িতে থাকে না, ওর স্বামী বাইরে থেকে চাকরি করে। ও 2 মাস 3 মাস পর পর বাড়িতে আসে। বুঝতে পারছো? আমার বান্ধবীকে আমার সব ইতিহাস খুলে বলেছি। তা আমার বান্ধবী আমাকে বলছে যে এইটা কোনো বিষয় হলো নাকি, তোর জন্য যদি আমি এইটুকু করতে না পারি, তোর স্বামী যেহেতু বাইরে থাকে, তোর অনেক কিছুই তো দরকার হতে পারে রে। এটার জন্য তোকে আমি সাহায্য করব, তোকে এইটুকু সাহায্য করতে না পারলে আমি তোর বান্ধবী কিসের যে? তুই সে আমার স্কুল লাইফ কলেজ লাইফ থেকে আমার বান্ধবী, একসাথে পড়াশোনা করে আসছি। আর আজকে তুই এইটুকু সময় চাইছিস, তোকে সময় দিব না? আরে বাবা, আমার এই বান্ধবী এই কথা যখন আমাকে বলছে তখন আমার মানে মাথার উপর থেকে একটা বোঝা নামলো মনে হয়। কিন্তু তারপর থেকেই আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি যে রোহান আসে না কেন, রোহান ফোন দেয় না কেন। মানে তোমাকে আমার ইতিপূর্বে খুব ভালো লাগেছে, বুঝতে পারছো? তুমি তোমার মামার চেয়েও খুব সুন্দর করে দাও তো, মানে এত সুন্দর আমার লাগেছে, আমি তোমাকে ভুলতে পারি না রে বাবা। এই জন্য মনে মনে তোমাকে ঠিক করছি যে তোমাকেই নিয়ে ওখানে যাব। জায়গা আছে কিন্তু মানুষ নেই, এই যে এখন তোমাকে পাইছি, এখন তোমাকে নিয়ে ওখানে যাওয়া যাবে। বুঝতে পারছো? কি যাবে নাকি, নাকি কোনো আপত্তি আছে? ওখানে তোমার মাও জানবে না, বা তোমার নানের বাড়ির লোকও জানবে না, একদম নিশ্চিত। খুব নিরিবিলি ফ্যামিলি, নিরিবিলি বাসা। একবার যদি যাও না, তো প্রত্যেকবার ক্ষণে ক্ষণে তোমার ওখানে আবার যাইতে ইচ্ছে করবে। আরে আমি তো ওখানে থেকে আসছি, খুব ভালো জায়গা। আমার বান্ধবীটা সম্পূর্ণ আমাকে হেল্প করবে। আরে বাবা, ওখানে একলা দূরে থাকতে হবে না তো। আমার সকালে 10টার মধ্যে যদি ওদের বাসায় যাই উঠি, ঠিক বিকেল হতে হতে মনে হয় 2 4 বার 3 বার যা হয় হলো, মানে তারপর ওখান থেকে আবার চলে আসবো। তারপরে জানো না, তুমি এখান থেকে আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে না, আমার স্বাস্থ্যটা মানে আরো বেড়ে গেছে জানো। এমনিতে মোটা মানুষ, যুবতী মেয়ে যদি স্বাস্থ্য মাস্ট হষ্টপুষ্ট মোটা হয়, বোঝো না কেমন হয়? পাহাড়ের মতো ঘাড় গদ্দা ন্যাক হয়ে গেছে আমার একবারে। আর ভালো লাগতেছে না। তুমি কিন্তু এসে এবারে কমিয়ে দেবে এটা। আর আমার মনে হয় কি জানো, আমাদের ওই টিনের চালা ঘর, ওই ঘরেতে তুমি যে রকম শুরু করছিলা, ওই আওয়াজ মনে হয় কে বুঝে ফেলছিল, এই জন্য। তাছাড়া এইরকম হলো কেন? তোমার নানীরা কিভাবে বুঝবে এটা আমি বুঝলাম না তো। তো কি, আমি যখন তোমাকে ফোন করবো তুমি কিন্তু তখন চলে আসবে, কথাটা মাথায় রেখো। নাকি কোনো আপত্তি আছে তোমার? না না মামানি, আমার কোনো আপত্তি নেই। তবে তোমার কথা শুনে তো আমার ভীষণ ভালো লাগতেছে। আমিও মনে মনে এরকম জায়গা খুঁজছিলাম মামানি, কিন্তু কোথাও পাইনি। আমার ইচ্ছা করে তোমাকে নিয়ে শুধু ওখানে বদ্ধ ঘরেই না, মানে খোলা নদীমাতৃক এলাকা কোথাও যাই একটু তোমাকে নিয়ে ঘোরাফেরা করি, এটা সেটা খাই, এদিক সেদিক একটু ঘুরি ফিরি, নতুন জায়গায় যাই তোমার হাত ধরে। আমার খুব ভালো লাগে। মামাকে কি দেখে তুমি পছন্দ করেছিলে মামানি? মামা তো আমার একদম একটু জানা বেটে ছেলে। আমার ওই নানির মতো হয়েছে, একটু জানা। আর আমি তোমার সাথে তো একদম খাপে খাপ। তুমি যে আমার একদম কাঁধ অব্দি হয়ে যাও, তুমি অত লম্বা মানুষ তারপরও আমার কাঁধ অব্দি হয়ে যাও। আমার সাথে তুমি একদম পারফেক্ট আছো মামানি, বুঝতে পারছো? এই জন্যই তো ভালো লাগে। আর আমাকে তোমার এতই বা ভালো লাগলে কেন? কি আমি কি মামার চেয়ে বেশি? হ্যাঁ? হ্যাঁ,
অবশ্যই তুমি তোমার মামার চেয়ে বেশি। তাই যদি না হবে, তাহলে তো আমি এত সুখে এত শান্তিতে থাকলাম কি করে? আমি তো দারুণ মহা সুখে আছি বাবা তোমাকে পাওয়ার পর থেকে, বুঝতে পারছো? আরে বাবা তুমি যেভাবে থাকো না, এভাবে তো আর তোমাকে কি বলতে হবে? হ্যাঁ, তুমি যা করো মানে আমার খুব ভাল লাগে, তোমার আচরণে আমি দারুণ মুগ্ধ গো। তুমি যে তোমার মামানেকে দিনের পর দিন এইভাবে একটু সহযোগিতা করে যাচ্ছ, তোমারও আসলে ট্রেনিং হয়ে যাচ্ছে, তোমারও অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে। ওদের ভবিষ্যতে যখন তুমি সংসার জীবন করবা, তখন দেখবা তোমার আর কোনো কষ্ট হবে না, কোনো কিছু শিখতে হবে না, তুমি একদম পারফেক্ট। আর আজকাল ছেলেমেয়েরা তো অনেক অগ্রসর, বুঝতে পারছো? এই জন্য তোমারও একটু লাভ হচ্ছে। শুধু তাই না, তোমার কি ভালো লাগে না আমাকে কাছে পাওয়ার পরে? মানে আমি যে তোমার সাথে এই যে কথাবার্তা বলি বা তোমাকে ভালো মন্দ খাওয়াই, গালে উঠায়, আর তুমি যে এই যে আমাকে দেখো, হুম, মামানে একটু মোটু আছে, তাতে কি হয়েছে? করবো না তো? ভালো লাগে না তোমার? হ্যাঁ, ভালো তো লাগারই কথা। আরে বাবা, ভালো যদি নাই লাগতো তাহলে কি আর তোমাকে এইভাবে স্মরণ করতাম? বা এই যে মা নিষেধ করতেছে নানির বাড়ির লোকজনের কাছে, আমি একটা কেমন হয়ে গেছি মার্কা মারা, মানে তারপরেও তো সবকিছু উপেক্ষা করে আমি তোমার হাতটা ধরে আছি শক্ত করে, ছাড়তেছি না, বোঝো না? এটা মনের টান। তোমাকেও আমার খুব ভালো লাগে মামানি, জানো? আমি জীবনে দুইটা ব্যক্তির সাথে চলাফেরা করলাম। আমার একটা বান্ধবী ছিল, বান্ধবীটার বিয়ে হয়ে গেছে। সে অ্যাক্টিভ ভাবে তোমাকে এখন আমি যেভাবে সময় দিচ্ছি তার সঙ্গে সময় দিতাম, কিন্তু তার চেয়ে না তুমি হাজারো গুণ লক্ষ গুণ ভালো, অনেক ভালো তুমি। তুমি আমার অনেক কিছু সহ্য করো, আর তুমি যেভাবে তোমার মন থেকে আমাকে খুশি করো না, আমি খুবই খুশি হই মামানি, আমার প্রাণটা ভরে যায়। তোমার আচরণে আমি মুগ্ধ। শুধু তাই না, তুমি যখন আয়নার সামনে গিয়ে অনেক সাজুগুজু করে মেকআপ নিয়ে, মানে তোমার রাঙা ঠোঁট দুটো সুন্দর করে লিপস্টিক দিয়ে মানে আঁকিয়ে আমার সামনে পরিবেশন করো না, আমি তোমাকে দেখলে খুব খুশি হই। মানে আমার তোমার তোমার মুখটা মানে বারবার তাকিয়ে দেখতে ইচ্ছে করে। আর তোমার পুরো পায়ের থেকে মাথা অবধি যখন আমি তাকিয়ে দেখি না, আমার খুব ভালো লাগে মামানি। তাছাড়া তোমার চেহারাটাও তো অনেক মায়াবী। তোমার মধ্যে শিক্ষার জ্ঞান আছে, তোমার আচার আচরণ ব্যবহার, এক কথায় সবকিছু মিলে আমি মুগ্ধ মামানি। এই জন্য আফসোস হয় কেন যে মামার সাথে পরিচয় হওয়ার আগে যদি আমার সাথে তোমার পরিচয় হতো। আসলে কি করতে তুমি আগে শুনে, কি করতে তুমি নিতে? তখন আর নিতে না বাবা, তখন নিতে না। তখন তোমার চোখটা উপরে উঠতো, যা আবার নতুন কাউকে ভালো কিছু খুঁজতে, ভালো কিছু পাইতে। এই জন্য তো কপালের লিখন আছে এখানে, আমার এখানেই হয়েছে। তাতে কি হয়েছে? তোমাকে আমি যে সুযোগটা দিছি রে বাবা, এই সুযোগটাকে কাজে লাগাও, তাহলে দিনের পর দিন চলতে পারবে, বুঝতে পারছো? আমি কি তোমাকে কম সুখে রাখছি নাকি? আরে বাবা, এতটা সুখী তো তোমার মামাও কখনো আমার কাছ থেকে হয়নি। তোমার মামা তো খুব সহজ সরল। আসলে ওই সমস্ত কিছু বা বইয়ের ভালোবাসা, বউকে ভালোবাসা, বইয়ের কাছ থেকে ভালোবাসা নেওয়া, এই সমস্ত কিছু, তার মধ্যে কোনো আধিক্যতা বা আধুনিকতা কোনো কিছু বলতে কিচ্ছু নেই রে বাবা। আর তুমি আর আমি যেভাবে দেখো না, দুজন দুজনকে যেভাবে পরিবেশন করি, মা তুমি আমার দিকে তাকিয়ে থাকো, আমি তোমাকে তাকিয়ে দেখি, বা তুমি আমাকে এই যে চাপতে কোলে না, এই সমস্ত তোমার মামার মধ্যে কোনো রোমান্টিকতাই নেই। এক কথায় তোমার সঙ্গে আমার একদমই অ্যাডজাস্ট, খুব ভালো লাগে তোমার সঙ্গে পথ চলতে। তোমার হাতটা ধরে যেন আমি দূর বহুদূর কোথাও চলে যাই, আমার কোনো আপত্তি নেই, আমার খুব ভালো লাগে। আর তুমি যেভাবে ইয়ে করো না, আমাকে একটু শোনো, সাহায্য করো। আমি অনেক ডায়েট কন্ট্রোল করতেছি, কিন্তু আমার কমতেছে না গো। তুমি কিন্তু একেবারে সে ভালো করে দিয়ে কমায় দেবে, তা না হলে কমবে না। তুমি যেভাবে ইয়ে করো আমার খুব ভালো লাগে রে বাবা। তোমার ওইটা সে অনেক বসো মোটা, আমার খুব ভালো লাগে জানো, ফরানটা একদম ভরে যায়। আর কি করে যে তুমি রং বেরঙের সাজতে বলো, তখন আমার খুব হাসি পায় জানো। এত সাজুগুজু করে দেখা লাগবে কেন? তোমার মামা নাকি দেখতে শুনতে কম? রাঙা ঠোঁট দুটো দেখেই তো তুমি মুগ্ধ হয়ে যাও, আবার এটা করলো ওটা দেখো, কি লাগে তোমার, ঈদ লেগে যায় মনে হচ্ছে, তাই না? আমি তো এমনি সুন্দর। আর বিধাতা আমাকে যেভাবে বানিয়েছে, একটা পুরুষ এমনি আমাকে দেখলে আকৃষ্ট হয়, তার মধ্যে তুমি তো আমার ফাঁদে পড়ে গেছো, মানে আমাকে দেখে দারুণ মুগ্ধ, অনেক ভালোবাসো না? ঠিক আছে, তাহলে আমার বান্ধবীকে পাকাপোক্ত আমি ডেট করে তোমাকে আমি কিন্তু জানিয়ে দেবো রে বাবা। রোয়ান শোনো, আর তোমার আর আমার এই ফোনের ফোনের কথা কেউ যেন বুঝতে আর না পারে। নেক্সটে কখনো তোমার নানির বাড়িতে তুমি এসে আমার সঙ্গে আর কথাই বলবে না। মানে তুমি আমাকে চেনোই না, যেহেতু এ বাড়িতে একটা কথা হয়ে গেছে, এখানে আর তোমার অত ঘন ঘন আসার দরকারও নেই। আমাকে যখন দেখতে মন চাইবে বা আমার সাথে তোমার কথা বলতে বা কোনো কিছু দরকার হবে, এই সমস্ত যখনই তো আমার কাছে পাইতে ইচ্ছে করবে, 1 মিনিট ফোন করবা, আমি সোজা পরের দিন একটু সময় হাতে করে ওখানে চলে যাব, বুঝতে পারছো? ওখানে যাই প্রয়োজন হলে রাত থাকবো, তাতে সমস্যা কি? আমি মায়ের বাড়ি যাওয়ার কথাই বলে ওখানে যাই থেকে আসবো।
আর তোমার কাছে আসলে তো ওই 3-4 বার না হারলে আমার ভালো লাগে না, বুঝতে পারছো? এটাই হচ্ছে প্রবলেম। মানে আমার খুব ভালো লাগে তোমার অনেক কথাবার্তা, তোমার এই যে হাসি ঝরা হাসি, মানে হাসি হাসি ভরা মুখে এত কথা, তোমার রসের রসের এই যে কথা, আধুনিকতা, এক কথা জানো, তোমার সমস্ত কিছু আমার ভঙ্গিমা ভালো লাগে। আর তোমার ওই সমস্ত যখনই আমি শুনি বা আমার ভালো লাগে, তখন বারবার তোমাকে আমার দিতে ইচ্ছে করে, কাজে বাইরে মন চায়। আর তুমি যে আমার ঠোঁট মুখের মধ্যে নিয়ে সারোই না অনেক সময় ধরে খাওয়িয়ে করো, ভালোই লাগে আমার। তো শোনো, তোমার কাছে আবার কেউ নেই তো রোয়ান? আবার আমরা দুজন কথা বলতেছি, কেউ শুনতেছে না তো? আর কি লেখাপড়ার খবর কি? চাকরি বাকরি করা লাগবে না? কদ্দূর আগাইছো লেখাপড়া? ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আর দেখি এই মাসে তোমার মামা যদি টাকা পয়সা কিছু পাঠায়, তাহলে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করব। তুমি মানে তোমার এটা ব্যক্তিগতভাবে দিব, তুমি এটা নিজের কাজে খরচা করবো, বুঝতে পারছো? এটা মাথায় রেখো। তো ঠিক আছে, কালকে কিন্তু আমি তোমাকে ফোন দিয়ে অবশ্যই জানিয়ে দেবো টাইমটা। আর তুমি এই পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকো। আর যদি সময় পাও, তাহলে ঠিক রাত 11টার পরে যদি মোবাইলে এমবি থাকে, তাহলে একটু ভিডিও কল দিও, অন্তত একটু দেখো। আমিও তোমাকে দেখবো না, মুখটা খুব ইচ্ছে করে তোমার দেখতে, জানো? তোমার প্রেমে পড়ে গেছি রে বাবা, তোমাকে অনেক ভালো লাগে আমার। এই জন্যে তো এখন কি করবো, সম্পর্কের মধ্যে ব্যবধান, মামা মামা নেই, আমি তোমার আর তুমি আমার ভাগ্নে, এই হচ্ছে কথা। তো কি আজকে এই পর্যন্তই থাক, রাখি? মানে কালকে আবার তোমাকে ফোন করে কথা বলবা, যদি সময় পাও তাহলে রাত্রে ফোন দিও, বুঝছো? তো রাখি এখন। এই শোনা রে জান, মামানি রাখতে চাচ্ছ কেন? একটু পরে রাখি না, একটু কথা বলি না? আমি তোমার সাথে খুব নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি, জানো আমার খুব তোমার কথা শুনতে ভারী মিষ্টি লাগে। তোমার কণ্ঠ আওয়াজ না আমার কানে বাজে। আমি ক্রমেই যেন তোমার প্রতি দুর্বল হয়ে যাই। তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি মামানি, তোমার পাশেই থাকতে চাই। পুরো সহযোগিতা আমি তোমাকে করব। তুমিও নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো, ভালো থাকবে কিন্তু। আর দুশ্চিন্তা করো না, কে কি বললো কারো কথায় কান দিও না। শোনো মামানি, তোমার সাথে ওখানে যে এইভাবে থাকতে থাকতে আবার যদি কখনো কোনো কিছু মানে, বুঝতে পারছো, যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আরে কিছু হবে মানে? গতবারে তো এরকম মানে সম্ভাবনা হয়ে গেছিল। লাস্টে কি করছি জানো? আমি নিজে নিজে এটা স্বাস্থ্য কেন্দ্রে যাই এটা ঠিক করে আসছি। আমি তো বুঝতেই পারছিলাম না, তোমারে তো বলি যে এইভাবে ঠিক না, এটা নাও, তুমি তো এটা ইয়েই করতে চাও না। এবার কিন্তু কই রকম না, আমার কথা মতো চলবে, আমি যেভাবে তোমাকে চলতে বলবো, বুঝতে পারছো? সাবধানের মান নেই, পাগল ছেলে। মানে ভবিষ্যতে যাতে কোনো রকম ইয়ে না থাকে, কোনো চিন্তা যাতে দুজনের মনে কোনো দুশ্চিন্তা না পায়, বোঝো না এটা? আমাকে তুমি এবারে এসে শোনো, ওদের বাড়িতে যাওয়ার পরে ওদের বাড়ির পাশে বড় একখানে ব্রিজ আছে, ব্রিজে কিন্তু বিকেলে ঘুরতে যাব, ফুচকা খাওয়াবে আমাকে, বুঝতে পারছো? তো ঠিক আছে, অনেক কথাই তো, এখন রাখি না, ছাড়ো না। আবার রাত্রে একটু ফোন দিও, রাত্রে কথা টথা বলবো। মানে আমার শাশুড়ি আবার উই বারান্দায় বসে আছে, আমার থেকে একটু ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। ওই যে আমাকে জিজ্ঞাসা করলে বলবো যে আপনার ছেলের সঙ্গে কথা বললাম। বুঝতে পারছো? এটা বলে মুরব্বিকে কাটিয়ে দেবো। তো ঠিক আছে, রাখো এখন। আর কত কথা বলবো, অনেক কথাই তো বললাম। আচ্ছা ঠিক আছে, রাখতে যখন যাচ্ছ শোনা রে, ঠিক আছে রাখো তাহলে। আমি 11টার দিকে তোমাকে কিন্তু ভিডিও কল দিব, ঠিক আছে? তুমি তৈরি থেকো। তো ওকে, আল্লাহ হাফেজ। ও বন্ধুরা, আমি মামা নেই, আর ওটা আমার ভাগনা। তো আমাদের এই দুজনের সংলাপ শুনে তোমাদের কেমন লেগেছে? তোমরা কি কিছুটা বিনোদন পেয়েছো? যদি বিনোদন পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যাঁ বাবা শুভ, তোমার শ্বশুর কি তোমার কাছে গেছে নাকি? কেন শাশুড়ি আম্মা, শ্বশুরের কি হয়েছে বাড়িতে? শ্বশুর তো আইছেই আমার কাছে, এসে বলতেছে আমার একটা চাকরি ঠিক করে দাও। ও, তোমার শ্বশুর দেশে কিছু করতে পারলো না, আবার তোমার কাছে যাই উঠলো, চাকরি চাইছে। শোনো, তুমি ওখানে কোনো একটা কোম্পানিতে তোমার শ্বশুরকে সেটেলমেন্ট করে দিয়ে তুমি টুক করে বাড়িতে চলে আসো। তোমার সাথে আমার একটু কথা আছে। আচ্ছা, তা না হয় শ্বশুরকে একটা কোম্পানিতে চাকরি বাকরি দিয়ে আমি আমার এখানে রেখে দেব। কিন্তু শাশুড়ি আম্মা, আপনি যে বলছিলেন যে আপনার মেয়ে মারা যাওয়ার পরে আমাকে একটা কথা দিছিলেন যে আপনি নিজে হাতে একটা ভালো মেয়ে দেখে আমার সঙ্গে বিয়ে শাদী দিয়ে দেবেন, তো কই তার তো কিছু করলেনই না। শুভ, আমি আসলে চাইলে তোমাকে যখন তখন একটা ভালো মেয়ে দেখে বিয়ে শাদী দিয়ে দিতে পারি, কিন্তু বাবারে, আমি চাচ্ছি কি জানো, এই যে তোমার শ্বশুর অকর্ম অপয়া, মানে এর দিয়ে আমার কোনো কিছু আসলে হচ্ছে না, আমার দিনকাল যায় না।
আমি চাইছিলাম কি জানো, তোমার মতো একটা হ্যান্ডসাম যুবক ছেলেরে আমি নিজেই সারাটা জীবনের জন্য ধরে রাখি। শোনো, তোমার কাছে তোমার শ্বশুর যেহেতু গেছেই, তুমি তারে যেভাবে হোক একটা কোম্পানিতে চাকরি বাকরি দিয়ে ওখানে আটকায় ফেলো। ওখানে সে থাক, চাকরি বাকরি করুক, যাই করুক না করুক। আর তুমি এখানে একটু চলে আসবা। তোমার সাথে আমার অনেক কথা আছে। কারণ কি জানো, আমি চাচ্ছিলাম যে তুমি ভবিষ্যতে আর বিয়ে শাদী না করো। আমি দেখো না, এখনো এরকম ইয়াং আছি। আমার মতো এত সুন্দর যুবতী, এত সুন্দরী একটা শাশুড়ি থাকতে তুমি কেন আবার বিয়ের কথা মুখে নিয়ে আসো? আমি যদি তোমাকে সেই সুযোগটা দিই তাহলে কি তুমি মানে ইয়ে হবে না, খুশি হবে না তুমি? তাই বলে আপনি দেখেন, আমারটা নিতে নিতে আপনার মেয়ে কিন্তু দুনিয়াতে চলে গেল, আবার আপনারও যাওয়ার শখ হয়েছে নাকি? হ্যাঁ, আমি কিন্তু হনুর মতো, আমার সবকিছু অনেক বড় মোটা, বুঝতে পারছেন? নিতে পারবেন না। ওরে বাবা, বাহাদুরি দেখাচ্ছ না? হ্যাঁ, ওই বাহাদুরি আমার কাছে চলবে না গো। শোনো, আমি দেখতে সুন্দর কম না, উঁচু লম্বা, এত সুন্দর তুমি নড়াইতেই পারবা না। আবার বলে যে হ্যাঁ মেয়েরে পাও নাই। মেয়ে হয়েছে এলো আমার পেটের যে মেয়েটা, যেটা তোমার সঙ্গে আমি বিয়ে দিছিলাম, ও হয়েছিল হচ্ছে ওর বাবার মতো একটু জানা কেঙ্গুস খান। ও আসলে তোমার মতো এরকম পাহাড়ের মতো একটা ছেলের সাথে জীবন যাপন করতে পারে নাকি? তোমার কোনো কিছু সহ্য করার মতোই তোর ক্ষমতা ছিল না। তারপরে যাই হোক, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে অকালে। এখন কি করার? তো আমি আসলে তোমার লোকটা সামলাইতে পারতেছি না। তোমার মতো এইরকম উঁচু লম্বা একটা হ্যান্ডসাম ছেলেরে আমি ধরে রাখতে চাচ্ছি। তোমার শ্বশুরকে ওখানে সেটেলমেন্ট করে দিয়ে তুমি মাঝে মধ্যে কাজের কথা বলে টুক করে বাড়িতে এসে আমার সঙ্গে 2টা দিন থেকে যাবে। আমি তোকে ভারী মজা দেবো গো, খুব আনন্দ দিব। ইতিপূর্বে জানো, আমার মেয়ের ঋণ আমি তোমাকে শোধ করতে চাই। কারণ মেয়ে তোমাকে কখনো এই সমস্ত দেশ সুখী করতে পারেনি, এটা আমি জানি। কারণ আমার মেয়ে শুকনো পাতলা, ওই কোন রকম রোগা রোগা ভাবছিল। ও তোমাকে আসলে আমি জানি যে তোমার মতো ছেলের আসলে যেভাবে যেটা দরকার হয় সেটাও কখনো পূরণ করতে পারেনি বা পারবেও না, এটা আমি আগেও জানতাম। তো এই জন্য তোমার আসলে সবকিছু ভালো লাগে আমার কাছে। এই যে আজও তুমি বিয়ে না করে আমার উপরে ডিফেন্ড করে আসো, আমার কাছে একটা ভালো মেয়ে দেখে চাইছো। আমি চাইছি কি যে কোনো মেয়েরে না দিয়ে আমি তোমারে একবারে ধরে রাখবো সারা জীবনের জন্য। তুমি খেয়ে ফুরাতে পারবে না রে বাবা, আমার ভান্ডারে এত কিছু আছে, বুঝতে পারছো? তুমি আগে আসো না। তুমি আমার সবকিছু দেখলে পাগল হয়ে যাবে, বুঝতে পারছো? আবার আমার মনে হয় কি জানো, আমি মেয়ের কাছ থেকে তোমার কথা আমি শুনছিলাম, তোমার ওইটা নাকি অনেক মোটা বড়, ও নাকি এই সমস্ত কোনো কিছু তোমার সাথে করে ও পারতো না, মানে ওর বেশি হয়ে যেত, বুঝতে পারছো? আমি শুনে সেদিন থেকে ভাবছিলাম যে জামাইরে কোনোদিন যদি হাতে পাইছি, হ্যাঁ আমি একদিন হলো ওইটা নেব। আর আজকে কিন্তু সেই সুযোগটা আসছে, মেয়েও যেহেতু নেই, আর তোমার শ্বশুরও ওই একটু জানা কেঙ্গুস খান, ওরে দিয়ে জীবন সংসার করা যায় না, চলা যায় না, বুঝতে পারছো? সে যখন তোমার কাছে গেছে ওই কর্মের জন্য, ওরে পাগল একটা কর্ম কোনো জায়গায় লাগে দিয়ে লালায় বলে ফেলে রাখো, রেখে তুমি সোজা আমার কাছে চলে আসবে। আরে মাস্তি করবো তো তুমি আর আমি, পাগল ছেলে। শোনেন শাশুড়ি আম্মা, আমিও কিন্তু আপনার সবকিছু একদম দেখে ফেলছিলাম, বুঝতে পারছেন? কিভাবে গো, সেটা কবে? ওই যে আপনার মেয়ের নিয়ে যখন আপনার বাড়িতে ছিলাম, তো ওই আপনি একদম ভর দুপুর বেলা বাথরুমে গোসল করতে ঢুকলেন, আর ওই যে ভাঙা বাথরুমের যে বেড়া ছিল, এক সাইড তো ফাঁকা, আপনি তো বোঝেন নেই, আমি এই ঘরের দরজা মেলানো ছিল না, এখান থেকে টুক করে ঘুমানোর ভান করে আপনার দিকে একদিনে চেয়েছিলাম। আরে আপনি যখন চেঞ্জ করেছিলেন কত সুন্দর যে আমার লাগছিল, সবকিছু দেখে আমি সেদিনই ভাবলাম যে আপনার পেটের মেয়ে এইরকম কেঙ্গুস খান আমার কাছে দিছেন, আর নিজে তো একদম সবকিছু নিয়ে নিছেন উপরওয়ালার কাছ থেকে, মানে কোনো কিছুতেই কম ছিল না, একদম কোল ভরা ভরপুর। আমার খুব সেদিনই লোভ হলো যে এরকম একটা মাল যদি আমি পাইতাম তাহলে আমার মনে হয় জীবনটা সার্থক হয়ে যেত। সেই দিনই দেখে আমি মনে মনে ভাবছিলাম, আফসোস হলো জানেন, যে এই রকমটা আমি পেলাম না কেন, আমার কাছে তার পেটের তাই কি দিল, একটু জানা জেটির মতো। হুরে বাবা, আমার লক্ষ্মী সোনা, আমার সোনা পাখি। এই জামাই শোনো, তোমার কথা শুনে আমাদের দেখে একদম বেজে যাচ্ছে, ভালো লাগতেছে না কিন্তু এরকম করে কথা বললো না তো, আমার খুব স্বাদ লাগতেছে। তুমি এখনই চলে আসো কিন্তু। ওই শোনো, 2-1 দিনের মধ্যে তোমার শ্বশুরে ওখানে রেখে সেট করে দিয়ে তুমি বাড়িতে চলে আসো। আমি তোমার জন্য ওয়েট করতেছি, আমার লাগবে 1-2 মাসে পাগলের মতো করে তুমি আমাকে, বুঝতে পারছো? আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। কতদিন যে এরকম একটা যুবকের সঙ্গ পাইনি। তোমার শ্বশুর ও মরা ধরা কি, ও চলে নাকি এই বাজারে?
এখন কোনো রকম করে ধরে আছি তাই। আবার যে খুব টাকা পয়সা ইনকাম করা আল্লাহ ছেলে তাও না। দেখো না, কর্মের জন্য তোমার কাছে কোন লজ্জা হয়ে উঠলো। তারপরেও গেছে গেছে, আমার মনে হয় তোমার আর আমার জন্যই ভালো হয়েছে। তুমি ওখানে উড়ে যা খুঁজে তা একটা কুটকে লাগা দাও, দিয়ে ওখানে উড়ে ধরে রাখো, আটকে ফেলো, দিয়ে তারপর তুমি নিজে চলে আসো। এসে সুন্দরভাবে তুমি আমাকে কিন্তু দেবে, আমি দারুণ ভাবে নেবো। আর আমার সবকিছু তোমাকে দেখালে তুমি মুগ্ধ হয়ে যাবে একদম কাছ থেকে। জানো, তোমাকে আমি পাবো বলে আমার এখন একদম ভিজে টসটা কেমন যে হয়ে যাচ্ছে। তুমি কিন্তু দেরি করবে না, আমার দারুণ খুশি লাগতেছে। তোমাকে আমি দারুণ ভাবে রান্না বান্না করে খাওয়াবো, খুব আদর করব। তোমাকে সারাটা রাত নিয়ে মজা করবো কিন্তু। এটা ভেবে চলে আসো, তাড়াতাড়ি আসবে। জানেন শাশুড়ি আম্মা, আপনার ঠোঁট দুটো আমার খুবই ভালো লাগে। আর আপনার আর আর সমস্ত কোনো কিছুর কথা আমি বললামই না। আপনি বসলে যে চারটা ঘাস পড়ে, এইটা দেখে আমার আরো ভালো লাগে। তবে শোনেন, আপনি ওই রাঙা ঠোঁটে সুন্দর করে লিপস্টিক নিয়ে সুন্দর করে সেজে গুজে আমাকে দেখাতে হবে কিন্তু। আর আমি এখান থেকে রং বেরঙের ওই ছোট ওইটা কিনে নিয়ে আসবো। আপনার তো ব্রা নেই আমি দেখছি, ওটাও আমি নিয়ে আসবো। নিজে এসে নিজ হাতে এটা পরায় তারপর নিজে এটা দেখবো। তারপরে দেখবো নে আপনি কত নিতে পারেন, আমিও সেটা দেখে নেবো নে। আপনার মেয়ের ঋণ নাকি আপনি শোধ করবেন, তো ঠিক আছে, আপনি ঋণই শোধ করেন। কারণ ইতিপূর্বে আমি আপনার মেয়ের কাছ থেকে কোনোদিন সুখী হতে পারিনি। সে কখনো কোনো কিছু দিয়েই আমাকে খুশি করতে পারেনি জানেন। আপনি কিন্তু এই ঋণটা আমাকে শোধ করবেন। এই শুভ, তাহলে বাবা শোনো, তুমি এখন থেকে আর আমাকে শাশুড়ি নয় আর আপনি নয়, তুমি করে ডাকবা, জান পাখি সোনা বলে ডাকবা। আর এই যে আমি তোমাকে লক্ষ্মী সোনা জান পাখি বলে ডাকতেছি, প্রয়োজনে ডার্লিং বলে ডাকবা। আমি তোমাকে আমার এখন থেকে পিরিতের নাগর বলে জানবো। না আর সোনা পাখি, তুমি কিন্তু আমাকে ডাকবা। আর শোনো, যদি বাড়িতে আসো না কেন, ওখানে তো ভিডিও কল আছে, তুমি ওখানে থেকেই যদি হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও কল দিয়ে সবকিছু দেখে নিতে পারো না, তাহলে তো মনটা চাঙ্গা হবে আর ছুটে চলে আসবা তখন। তাহলে আমি সবকিছু তোমাকে দেখাবো, বুঝতে পারছো? তুমি দেখলে পাগল হয়ে যাবে, দারুণ খুশি হবে তুমি, কারণ আমার সবকিছু তোমাকে প্রেজেন্ট করার মতো আমার আছে তো। আমার কোনো কিছুই হয়নি। কারণ ওই তোমার শ্বশুর কি করতে পারে বলো, কোনো পিঁপড়া আর কোনো হাতি, তাই হয় নাকি? আমি একমাত্র তোমার সাথে যাই, বোঝো নাই? এই জন্য বলতেছি। আরে আমাকে একদম সুন্দরভাবে, বুঝতে পারছো, দিতে হবে। আমি তোমার অপেক্ষায় থাকলাম, তুমি আর দেরি করবে না। কাল পরশু 2-1 দিনের মধ্যেই কিন্তু তুমি চলে আসবা, এসে দারুণ ভাবে মাস্তি করবো। আর শোনো, আমার এটা বন্ধ করা আছে, কোনোদিন সন্তানাদি হবে না, এটাও মাথায় রাখবে, এ ভয় নেই, বুঝতে পারছো? শুধু এনজয় আর এনজয়, লাইফটা তোমার আর আমার এখন সামনে উজ্জ্বল। এনজয় আর মজা, বুঝতে পারছো? দারুণ ভাবে। আর ওই পাগলদের ওখানে একটা চাকরি বাকরি দিয়ে হাত গায়ে রেখে চলে আসছো তুমি, হ্যাঁ? তাহলে তোমার এখন আমার জন্য একদম সুবিধা হবে। আর জানো, আমি ঠোঁটে কিস করতে সবসময় বেশি ভালোবাসি, তোমারে সবসময় ওইটা খেতে দেবো, তুমি সুন্দরভাবে নেবে। আর মেয়ের কাছ থেকে যেদিন শুনছিলাম তোমার সমস্ত বিষয়বস্তু অনেক বড়, সেই দিন থেকে কিন্তু আমার লোভ জাগছে, আমার পরানটা ভরিয়ে দেবে বাপ, সুন্দর করে। জান লক্ষ্মী শোনা আমার, হ্যাঁ? হ্যাঁ রে সোনা, আমি তো তোমার জন্য একদম রেডি। তোমার কথা শুনে আমার খুব আসতে মন চাইছে বাড়িতে। কারণ ইতিপূর্বে তো তুমি আমাকে এইভাবে বলনি। আর দেখো, আর কিন্তু আজ থেকে শাশুড়ি নয়, তোমাকে এই যে শুরু করছি না, এইভাবেই ডাকবো। তোমাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করতেছে। আরে তোমার গোলাপি ঠোঁট দুটো আমার চোখের সামনে এখনো ভাসে। কিন্তু ওই যে বলতে পারছিলাম না, তোমার মেয়ে আমার কাছে ছিল যে, আর যখন তুমি আমাকে ফ্রি করেই নিলে, এখন থেকে নিয়মিত জান পাখি সোনা বলেই ডাকবো। দুজনের একমত, এক যোগ এক ডাক, বুঝতে পারছো? হ্যাঁ। তো শোনো, এই লক্ষ্মী যান, আমি কিন্তু কালকে না, পরশু দিনকে চলে আসতেছি একদম। এসে 2-3 দিন থাকবো। কোনো রকম কোনো কথা হবে না। আর বাড়িতে কোনো লোকজন যেন না থাকে, ফাঁকা রাখবা। বলবা যে আমার জামাই আসতেছে, এই বলে একদম রেডিমেডি হয়ে থাকো। তারপরে আসতেছি, তোমার পরানটা জুড়িয়ে যাবে। তোমার জন্য অনেক অনেক কিছু নিয়ে আসবো। আমার জন্য ভালো কিছু রান্না করে রেখো কিন্তু। এই শুভ রে, শুভ, শোনো, তোমার কথা শুনে আজকে যে আমি কত খুশি হচ্ছি, তবে তোমাকে বুঝাবো কেমন করে রে বাবা। তোমার এত সুন্দর মুখের ডাক, তুমি এত সুন্দর আদরের ভাষায় আমাকে ডাকতেছো, শুনে আমার একদম জানো পরানটা বুড়ে যাচ্ছে, পরানটা একদম জুড়ায় যাচ্ছে। আমি যে কি করে তোমাকে বোঝাই, মানে এদিকে তোমার এই সমস্ত কথা শুনতে শুনতে আমার একদম কিন্তু হম হয়ে যাচ্ছে। মানে সেই রকম আজকে একদম তুলে মুখের মধ্যে দিয়ে খাইয়ে দেবো। পাগল ছেলে, হাতে চলে এসো,
আরে পাগলদের ওখানে রেখে আসো, পাগলদের না বোঝে না, বলবা কি যে আমি একটু বাড়িতে যাচ্ছি, 2টা দিন ফিরতে দেরি হবে, তারপরে টুক করে বাড়িতে না যাই এখানে চলে আসবা, বোঝো নাই? আরে তোমার জন্য তো আমি সেজে গুজে দারুণ হয়ে থাকবো, একদম নায়িকার মতো হয়ে থাকবো। তুমি আমাকে নিয়ে প্রয়োজনে বেলা বেলা এদিক সেদিক একটু বেড়াবে, ঘুরবে, মনটা হালকা হবে। মানে মেয়েকে নিয়ে যেটা তোমার স্বপ্ন ছিল সেটা তুমি আমাকে নিয়ে করবা, বুঝতে পারছো? আর রাত আসলে দুজনে কিসের হবে দেখবো, সারাটা রাত আমি নিয়ে পড়ে থাকবো। ছাড়বই না তোমাকে। এত সুন্দর করে তোমাকে আমি খাবার দাবার পরিবেশন করব, রান্না করে খাওয়াবো, এত কিছু দিয়ে আদর যত্ন করব, তুমি আমাকে একদম চাতা করে ফেলবা, বুঝতে পারছো? পাগল ছেলে, তাড়াতাড়ি চলে আসো। আসো না জান। এই জান, এই শোনো, আমি অবশ্যই কাল না হয় পরশু চলে আসতেছি। ওই শ্বশুর আব্বা এদিকে আসতেছে আগায়, সে আবার বুঝে ফেলতে পারি। তাই এখন আমি রাখতেছি, প্রয়োজনে রাত্রিরে আরেকবার ভিডিও কল দিয়ে তোমার সাথে কথা বলবো, আর তোমার সমস্ত কিছু আমি দেখতে চাইলে দেখাও, কিন্তু এখন রাখতেছি, পরে কথা হবে। ও আচ্ছা ঠিক আছে, এতে রাখো, যাওয়ার বেলায় কিছু একটা দিয়েও গেল না। আচ্ছা। ওকে, বাই। তো বন্ধুরা, আমার জামাই আর আমাদের সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমি মোহাম্মদ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে তোমরা সবাই নিজের যত্ন নেবে, আর আমি মোহাম্মদ চ্যানেলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ। হ্যালো, বাবা বলছো? হ্যাঁ রে মা, কি হয়েছে তোমার, বলো। আব্বা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তোমার পাশে কি আমার মা বা অন্য কোনো লোকজন আছে নাকি? তুমি একটু নিরিবিলি একটা জায়গায় আসো তো। কে রে বাবা, আমি তো নিরিবিলি জায়গায় আছি, তুমি বলো। আমি একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি, কি হয়েছে তোমার? শোনো আব্বা, আমি যে তোমার মেয়ে, তুমি আমার জন্য কি দায়িত্বটা পালন করতেছ? হ্যাঁ, আমার হাজবেন্ডের তুমি বিদেশ পাঠায় দিছো, আজ 1 বছর হয়ে গেল। তুমি কি আমার খোঁজ খবর রাখো আমি কি হালে আছি কি না আছি? কে রে মা, এইরকম কথা বলো কেন তুমি? আমি তো তোমার খোঁজ খবর মাঝে মধ্যে রাখি, নতুন করে আবার তোমার কি হলো বলো। এইটাও বলা লাগবে? আর শোনো বাবা, আমি তোমার ফাঁকে আসতে গেছি এই জন্যে, আমি একটু গোপন কথা বলবো তোমার সাথে। যে কথাটা স্বাস্থ্য ভাই থাকলেও বলতাম, নিজের ভাই থাকলেও বলতাম, কেবে নেই, আমি কাকে বলবো আমার এই কথাটা? আমার স্বামী, তুমি বিদেশ পাঠাইছো, আমার স্বামীরে নিয়ে এসে দাও, আমার লাগবে ওসব, আমি বুঝি না। তুই বোঝো না আমি তোমার জোয়ান মধ্যে একটা মেয়ে, আমার স্বামী ছাড়া এইভাবে এক এক বছর 2 বছর থাকা সম্ভব? তাও আমি নিজে কন্ট্রোল করে রাখছি, এখন আর আমি পারতেছি নি ওইসব বৈন্যতি বাদ দিয়ে। তুমি আসবা কি কাদের সাথে আমাদের দিবা আমি ওইসব জানি নে, আমার ব্যবস্থা করো তুমি। মোর জ্বালা, আবার কি বলো তুমি? আচ্ছা, তোমার একটা কন্যা সন্তান হয়েছে, আবার এখন যদি তোমারে আমি ওই ঘরের থেকে নিয়ে এসে অন্য জায়গায় দিই, তাহলে এটা মান ইজ্জতের প্রশ্ন না? আমার জামাইটা সে বিদেশ গেছে তোমার সুখের জন্যই গেছে, একটু ধৈর্য ধরো। কত মেয়ে ছেলের স্বামী বিদেশ যায় না, তুমি এত অধৈর্য হও কেন? আর আমি বা তোমার জন্য এই মুহূর্তে কি করতে পারবো তুমিই বলো। ও, কিছু করতে পারবা না মানে? এখন এই কথা বললেই হলো? আমি এত শত বুঝিনি বাবা। তুমি মারে বলে আমার বাড়ি আসার কথা বলে 7 দিনের ছুটি নিয়ে আসো মায়ের কাছ থেকে, বলো যে আমি 7 দিন বাড়ি আসবো না। তুমি আইসো আগে আমার কাছে, 7টা দিন থাকবা। তুমি কি করতে পারবা না পারবা সেটা আমি দেখবা নে, বুঝতে পারছো? হ্যাঁ রে বাবা, তো আমি এইটা তো বুঝলাম না যে আমি যাই তোমার কি উপকার করতে পারবো। তোমার স্বামী কাছে নেই, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আমি বাপ হয়ে তোমার কাছে যাই তোমার আবার কি উপকার করতে পারবো? আমি কি তোমার কি কোনো কিছু আশা পূরণ করতে পারি? আমি তোমার বাপ না? ওরে বাবা, ওইসব কথা বললেই হবে? হ্যাঁ, বাপ হয়েছে। শোনো, আমার চোখে এখন পৃথিবীর সব সমান, আমার লাগবেই। এখন তুমি কি করে দেবা না দেবা, ওই কার দিয়ে দেবা না কি করবা ওই আমি জানিনি। তুমি আসো, তুমিই আমাকে দেবা, আমি তোমার তাই নেব, আমার খুবই লাগবে। হ্যাঁ, জবর একদিন বাপ হয়েছে, স্বামীরে বিদেশ পাঠাই দিয়ে আমার একা করে রাখে, আর আমি যন্ত্রণায় এখন দিনকাল কাটাচ্ছি, তাই হয় নাকি? ও এর জন্য তুমি যাই, আর এই গ্যাপ তোমারই পূরণ করতে হবে। ওসব নিতে বাদ দিয়ে আমার বাসায় আসো তুমি, তারপরে তোমারে দেখতেছি আমি। বাবা রে, একটু ঠান্ডা মাথায় আমার সাথে কথা বলো, না হলো আমি তো তোমার বাবা, তাই না? আর তুমি যেটা বলতেছো এটা কি মানুষের সামনে বলা যায়? তুমিই বলো। আমি তোমার এই স্বামীর গ্যাপ বাপ হয়ে কি করে পূরণ করি, এইটা তোমার মাথায় আসলো না। আর এইটা কি আদৌ সম্ভব? তুমি বলো। এর চেয়ে তুমি যদি তোমার কোনো বন্ধু বান্ধব পাও, এরকম কি নেই? সব কথা কি বাপ হয়ে শেখায় দিতে হয়? হ্যাঁ।
ও, এখন বন্ধুর কথা বলতেছো না? ঠিক আছে, তাহলে আমি একটা পরের একটা অন্য ছেলেরে বন্ধুরে ডেকে নিয়ে এসে তার সাথে আমি 3 দিন চলে যাই, দেখি তোমার মার নির্যত কেমন থাকে। হবে না তো? তো মহা যন্ত্রণায় ফেলাই দিদি মা আমারে। আচ্ছা শোন, তো আমার সাথে কিভাবে কি করবি আর আমি বা এখন কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি কি আজকে আসবো তাইলে? অবশ্যই আসবা। আসবা না মানে? আমার লাগবেই, আর আজকেই। আর শোনো, আমি বুদ্ধি করলাম কি, যদি অন্য কোনো ছেলের সাথে আমি এরকম কিছু করি, তাহলে কি তোমারই বা মানিজ্য থাকবে বাবা? তুমিই বলো। এই জন্যই বাবা হয়ে তুমি যদি আমার এই উপকারটুকু করো আমার বাড়িতে এসে, তাহলে আমার শ্বশুর বাড়ির লোকজনও বুঝলো না, আবার আমারও হলো। এটা তো তুমি নিশ্চয়ই করতে পারবে, আর এটা কখনো কেউ জানবে না। আর অন্য মানুষ যদি, আমার ভাই এসে আমার বাড়িতে 7 দিন থাকে, বা আমার বন্ধুর সাথে কোথাও যদি আমি 3 দিন সময় কাটায় আসি, তাহলে সমাজের মানুষের কাছে কি আমি চোখে পড়ে যাব না? এটা কি তুমি বুঝো না বাবা? এই জন্য তো বলতেছি। আরে বাবা, তুমি তো আবার চ্যাংরা বাবা, তুমি কি বুড়ো হয়ে গেছো নাকি? তুমি হলেই হবে, আর তোমার জামাই চেয়েও ভালো হবে। তুমি আসো তো, তোমার সাথে আমি এইটাই চিন্তা করছি যে তুমি তুমি হলে আমার ভালো হবে। তুমি এসে 7টা দিন আমাকে মানে সুন্দরভাবে আমার সাথে একটা ঠান্ডা করে দিয়ে যাও, তাহলে আর আমি এত তোমাকে কথা শোনাবো না, আর তোমার এত বকুনি শুনতে হবে না। বুঝতে পারছো বাবা? আসো তুমি আজকে। আর এটা তুমি আসতেছো মায়েরে বলো কি, যে আমি মেয়ের বাড়িতে যাচ্ছি, আমার 7 দিন ফিরতে দেরি হয়ে, আর এই 7 দিনের একটা দিনও কিন্তু গ্যাপ দিবে না বাবা আমার বাড়ি এসে। আমার এই 7টা দিনে তুমি সুন্দর করে ইয়ে করতে হবে। আর শোনো, আমি কি তোমার পেটের মেয়ে? আমি তো তোমার, আমার মারে যখন তুমি নিকা করছিলা, আমার মা তো আমার হাতে করে নিয়ে আইছিল। তো তোমার সাথে তো আমার এটা করাই যাইতে পারে। তো তুমি এই বিষয়ে এত আপত্তি করতেছো না কেন? হ্যাঁ, তুমি মারে সে সময় আমি উকি মেরে দেখছি যেভাবে ইয়া করতে, হ্যাঁ, ওইটা আমার চোখে এখনো ভাসে। ওই জন্যই মনে মনে ঠিক করলাম যে ওইভাবেই যদি তুমি আমাকেই করো, তাহলে আমার একমাত্র হবে, তোমার জামার চেয়েও আমার ভালো হবে তোমাকে দিয়ে। বুঝতে পারছো? এই জন্যে তো তোমাকে আসতে বলতেছি। বাবা দেখো প্লিজ, তুমি না করো না। আজকের মধ্যে তুমি বাবা মারে ম্যানেজ করে চলে আসো। হ্যাঁ, আচ্ছা তা না হয় ম্যানেজ করে চলে আসা যাবে রে মা, কিন্তু শোনো, তুমি যে কথাটা বলতেছো ওইটা করতে গেলে তো তোমার রুমেই আমার থাকতে হবে। তে এরকম কি পরিবেশ আছে, যেহেতু তোমার শ্বশুর শাশুড়ি একই বাড়ির মধ্যে তোমরা থাকো, তো সেটা আবার কি করে সম্ভব রে বাবা? তুমি আবার আমার মান ইজ্জত খায়ও না, বুঝতে পেরেছো? বাবা শোনো, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তো। তুমি আমার বাপ, আমার শ্বশুর বাড়ির লোককে জানে না যে তুমি আমার বাবা? তুমি আমার রুমেই থাকবে। আমার রুমের মধ্যে 2টা খাট আছে। হ্যাঁ, তো একটা খাটের বেলা তোমারে দেব, আর আমি এখানে আমার মেয়ের ছোট সন্তানদের নিয়ে থাকবো। তুমি এ বিষয়ে কোনো টেনশনই করো না। কারণ বাপকে এসে মুরব্বী বাপ মায়ের মেয়ের কাছে থাকে না বের ঘরে, এটা কি মানুষ এটা ভাববে কিছু? আর আমার শ্বশুর বাড়িতে এমন কোনো রুম নেই এক্সট্রা যে যেখানে তোমার শুইতে দেব। তারাও মেনে নেবে যে বাপ মেয়ে এক ঘরে থাকলে কি হয়, মানুষের উপর মানুষের কি এতটা বিশ্বাস হারা হয়েছে নাকি বাপের সঙ্গে মেয়ে এইরকম কিছু মনে করবে না কেউ। মারে, আমি এসব কিছু বুঝি না। তোমার শ্বশুর বাড়ির লোকজনের কি মনে করবে না করবে এটা তুমি ম্যানেজ করবা। আমি তো আর ওই বাড়ির সম্পর্কে এতটা জানি না। বাবা, তুমি এই নিয়ে কোনো টেনশনই করো না তো। তুমি আজকে চুরে আসো, তারপরে তুমি কিন্তু কই যে সেই সময় মারে যেভাবে ইয়ে করছো, উৎসব বেশি করে কিন্তু আমাদের দিতে হবে। বুঝতে পারছো? আমি ওই আশা করেই কিন্তু কই লোভে পড়ে কিন্তু মনে মনে ঠিক করছি যে তোমার দিয়ে একমাত্র আমার হবে। কারণ তুমি দেখো, আজ একটা বছর আমি অনাহারে এইভাবে পড়ে আছি, তুমি তোমার জামাইরে কর্মের জন্য বাইরে পাঠাই দিলে টাকা পয়সা দিয়ে। আজকে তার কারণে তো আমি এই বঞ্চিত হলাম স্বামীর থেকে। আর আমি তোমার জোয়ান মেয়ে, এই পাহাড়ের মতো উচ্চ লম্বা ফর্সা সুন্দরী একটা মেয়ে তোমার আমি, আর আমি এইভাবে দিনের পর দিন অনাহারে পড়ে থাকবো, তা কি হয়? আর শোনো বাবা, আমিও পারতেছি না আর। এই জন্য এই কথা তো কাউরে বলাও যায় না। আর আজ যদি আমি অন্য কোনো ছেলের সঙ্গে এই সমস্ত কিছু করতে যাইতাম বা মেটাইতাম, তাহলে হঠাৎ যদি মানুষের চোখে পড়ে, তাহলে মানে চোখ যাবে না? আর তুমি আমার বাবা, তো আমার আপন বাপ যদি নাও হও, জন্মদাতা বাপ যদি তুমি নাও হও, তবে তুমি তো আমার বাবা পরিচয় আছো। আমার শ্বশুর বাড়ি লোকজন কেউ এটা আসলে মাইন্ডও করবে না। আর তোমার শোয়ার জায়গাটাও আমার রুমেই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা তা নয় বুঝলাম, তোমার রুমে না হয় থাকবো, কিন্তু মারে আমি কি আর সেই আগের মতো তোমার মায়ের সঙ্গে যেভাবে চলাফেরা বা যেটা করছি তুমি দেখছো বলছো তুমি, তা সেই সময় কি আর আমার আছে? আমি কি ওইভাবে পারবো? হ্যাঁ, আমার তো কেমন যেন একটু লজ্জাও লাগে, ভয়ও কাজ করতেছে। তো তুমি একটু আমারে চালায় নিও। আরে বাবা, বোঝো না কেন? অবশ্যই সুন্দরভাবে আমি চালায় নেব।
কারণ তোমাকে তৈরি করতে যা যা লাগে আমি তাই তাই তোমায় জীবনে, বুঝছো? তুমি আগে পূর্বের মতোই আবার সুন্দর মজবুত হয়ে যাবা, এটা আমার জানা আছে। আর শোনো, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না। তুমি আমার বাবা না, তুমি আমার বাড়িতে আসলে তোমাকে সুষম খাদ্য খাওয়াবো, তোমার সব ঠিক হয়ে যাবে। তোমার এতটাই ভালো লাগবে, তুমি আমার মায়ের কাছে আর যাইতেই চাইবা না। আচ্ছা বাবা, তাই যেন হয়। আর শোনো মারে, আমি তোমার বাড়িতে থাকবো 7টা দিন, এটা তোমার শ্বশুর শাশুড়িকে তুমি জানায় রাখো। বলবা কি যে আমার বাবা তার সংসারে একটু অশান্তি হয়েছে, এই জন্য আমার বাড়িতে সে এসে 7টা দিন থাকবে। তা না হলে কি করে আমি একবারে যাই বাপ হয়ে মেয়ের বাড়িতে 7 দিন পরে থাকবো? তুমিই বলো। সে আমি ম্যানেজ করব, এই নিয়ে তোমার টেনশন করা লাগবে না। শোনো, আমার তো আর টাকা পয়সার এখন অভাব নেই, মানে টাকা পয়সা দিয়ে কি সবকিছু হয় তুমিই বলো। আমার আসলে যেটা দরকার, এই জন্যই তো আমি তোমারে ডাকতেছি। কারণ বাবা শোনো, একটা কথা বলি তোমারে। তুমি আমার ওই মায়ের সঙ্গে যখন ওইটা করতা, তো আমার তো ভাঙা ঘর দৌড় ছিল, আমি বেড়ার ভাষা দিয়ে সেদিন উকি মেনে দেখছিলাম তোমার এটা অত বড় মোটার, কি সুন্দর না দেখতে। আমি সেদিন থেকে ভাবছিলাম, আর তুমি যেভাবে ইয়ে করছিলা মানে মাকে, আমি এটা সেদিন দেখার পরে মানে মনে মনে সিদ্ধান্ত নিছি যে যেদিনই হোক মানে আমার স্বামীর অভাবটা তোমাকে দিয়েই আমি পূরণ করব। তুমি আমার বাবা না, তোমাকে কেউ কোনো কিছু মাইন্ড করবেন না তুমি আসলে। এই জন্যই তো বারবার আমি তোমাকেই ডাকতেছি, বুঝো না কেন? আর এইটা আমার ভিতরে একটু টেনশন কাজ করতেছিল বাবা। কারণ তুমি যদি আমার কথায় রাজি না হও, তাহলে তখন আমার অন্য পথ বাইর করতে হবে। তো যেহেতু তুমিই রাজি হয়ে গেছো, তাহলে তো আর আমার কোনো চিন্তাই নেই। এখন তুমি নিশ্চিন্তে আজকের মধ্যে কিন্তু চলে আসবে বাবা। আর শোনো, আমার বাড়িতে আসার সময় কিছু একটা হাতে করে কিনে কেটে নিয়ে আসো ফলমূল, আর সেটাকে আমি তোমাকে পরে দিয়ে দিব, বুঝতে পেরেছো? আচ্ছা মা, তাই হবে। তো ঠিক আছে, আমি তোমার মায়েরে বলে কয়ে 7 দিনের জন্য চলে আসতেছি। তুমি রেডি হও। ঠিক আছে বাবা। বাবা তুমি কি জানো এই মুহূর্তে আমার কতটা আনন্দ লাগতেছে? কারণ আজ একটা বছর অনাহারে আছি, আজকে আমি একটু সুখের নাগাল পাবো, এটা ভেবে মনে খুব আনন্দ হচ্ছে বাবা। তুমি শিগগির চলে আসো। তো ঠিক আছে, রাখতেছি আমি, হ্যাঁ? তুমি আসো। আচ্ছা ঠিক আছে, রাখো। তো বন্ধুরা, আমার বাবার আর আমার এই গোপন সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর শেয়ার করে তোমার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিও। আর ভিডিওতে একটা লাইক দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে সবাই ভালো থাকবে। আগামীকাল আবার নতুন গল্প নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। হ্যালো, হ্যাঁ বলো। কেমন আছেন শাশুড়ি আম্মা? ভালো নেই রে বাবা। কেন, কি হয়েছে? আপনিও কি আপনার মেয়ের মতো অসুস্থ হয়ে গেলেন নাকি? না রে বাবা, কি আর বলবো তোমারে, তুমি জামাই মানুষ, মানে তোমার শ্বশুর তো অনেকদিন হলো বিদেশ গেছে, সে বাড়ি আসে না। আর একা একা এভাবে ভালো লাগে না, এই জন্য আর কি বলছি। বোঝো না ব্যাপারটা তুমি? ও, তাই নাকি? হায়। তা তুমি কেমন আছো বাবা? আমার কথা আর কি বলবো, আমি তো খুব একটা ভালো নেই। আপনার মেয়ে কি আমারে সুখী রাখছে? সে তো কোনো কিছুতেই আমার সঙ্গে মানে আমাকে সুখী করতে পারে না, বোঝেন না? এমন মেয়ে দিয়েছেন, সব সময় ওর অসুখ বিসুখ এটা সেটা হয়েই থাকে। তাছাড়া একটা পুরুষ মানুষের কত রকম চাহিদা থাকে, শুধু খাওয়া দাওয়া আর বিলাসিতা করলে কি হয়? মানে আমার যে একটা সুখ শান্তির ব্যাপার আছে, সে তো কখনোই এটা আমাকে পূরণ করতে পারে না। এই জন্য আর কি আমিও অসুখী। তো চিন্তা ভাবনা করতেছি আপনার মেয়েরে আমার রাখা মনে হয় হবে না। আপনাদের সঙ্গে তো কখনো দুর্ব্যবহার করিনি। কে রে বাবা, এরকম কথা বলছো কেন তুমি? আমার মেয়ে আবার তোমার কি করলো? ওর সাময়িক সময়ের জন্য একটু অসুস্থ, অসুবিধা হয়েছে, এটা আমি চিকিৎসা করায় দিলে ঠিক হয়ে যাবে। তারপরে তোমার আর কোনো কিছু করা লাগবে না। আর তুমি এক কাজ করো তো, তুমি আমার বাসায় আসো তো একটু। না, আমি আপনার বাসায়ও যাব না। মন মানসিকতা একদম আমার ভালো নেই। চিন্তা ভাবনা করছি আপনার মেয়েরে রাখা হবে না, আমাকে একটা বিয়ে করতে হবে। এইভাবে কি জীবন চলে আপনিই বলেন? আমি তোমারে যেটা বলছি তুমি শোনো, তোমার বিয়ে শাদী করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমার মেয়ে অসুস্থ হয়েছে, ওর জন্য চিকিৎসা আছে, আমি চিকিৎসা করাবো। ততক্ষণে তুমি একটু আমার বাসায় আসো তো, তোমাকে আমার ভীষণ প্রয়োজন। আপনার বাসায় গেলে আমার কি এমন লাভ হবে?
যে আপনার এত প্রয়োজন, কি এমন প্রয়োজন পড়ছে আপনারে? আমাকে দিয়ে কি করাবেন, কি করবেন আপনি? শোনো, আমি যে কথাটা তোমাকে আসলে বলতে চাচ্ছি না, লজ্জাও লাগে, তবুও না বলেও পারছি না। আমার মনে হয় কি জানো, তোমার শ্বশুর মনে হয় বিদেশ বাড়িতে কোনো বিয়ে শাদী করে বসছে অন্য মেয়ের সঙ্গে, তা না হলে এতগুলো বছর হয়ে গেল সে বাড়ি আসার খবর নেয় না। আর এর মাঝখানে তুমিও তো বোঝো, আমিও তো তোমার মতো একই পরিস্থিতি। মানে আমার মেয়েটাও অসুস্থ, এদিকে তুমিও অসুখী হয়ে আছো, মানে তোমার কোনো চাহিদা সে পূরণ করতে পারছে না। আর তোমার মতো আমারও এই একই অবস্থা। দেখো, তোমার শ্বশুর বাড়ি নেই অনেক দিন হলো, তো আমিও তো অনেকদিন তোমার মতো এরকম জ্বালা যন্ত্রণা ভোগ করছি। আমি মেয়ে মানুষ দেখে কাউরে কিছু বলতে পারি না, তাই পার্থক্যটা এইটুকু। তা তুমি যদি আমার বাড়ি আসতে, তোমারও লাভ হতো, আমারও লাভ হতো। নাকি আরো ভেঙে চুরে তোমাকে বলতে হবে? শাশুড়ি আম্মা, আমি ঠিক আপনার কথা ক্লিয়ার বুঝতে পারলাম না। তার মানে কি, আমি আপনার বাড়ি গেলে আপনার কি লাভ হবে আর আমারই বা কি লাভ হবে? মানে একটু বুঝায় বলেন তো, তা না হলে আমি অযথা আপনার বাড়ি যাব কেন? আমি যে রাগ করছি, এই রাগ আমি বহাল রাখবো। কারণ দেখেন, এই দিনের পর দিন আমি একটা ছেলে মানুষ হয়ে এইভাবে মানে কষ্ট করে থাকতে পারবো না, বুঝছেন? আমার একটা ব্যবস্থা করতে হবে। পাগল ছেলে, কিচ্ছু বোঝে না। আমি তোমারে এতক্ষণ ধরে কি বুঝালাম? এই শোনো, তোমার পাশে কি কোনো লোকজন আছে নাকি? আমাদের কথা কি শুনছে না তো? না না, আমার পাশে কোনো লোকজন নেই, আমি একদম নিরিবিলি একা কথা বলছি আপনার সঙ্গে। তো বলুন, কি আপনার বাসায় গেলে আমার জন্য কি রাখবেন, কি ব্যবস্থা করবেন, বলুন দেখি শুনি। আরে ধ্যাত, তুমি আসো তো আমার বাসায়। তুমি কালকেই চলে আসো, তোমার ব্যবস্থা আমি করছি। তোমার জন্য আমি একটা ব্যবস্থা করে রাখছি, তুমি বোঝো না? আসো আসো। কারণ দেখো, আমারও তো লাগবে, কারণ তোমার শ্বশুর তো অনেক দিন হলো বাড়িতে নেই। এইটা কি তুমি বোঝো না? আমারও তো লাগবে। তুমি আসো, তারপরে হবে। আর তুমিও তো অনেকদিন উপবাস আছো, কারণ আমার মেয়ে যেহেতু তোমার ঠিকঠাক মতো চাহিদা পূরণ করতে পারে না, তুমি তো বুঝোই। তো তোমারও হলো, আমারও বেশ হতো না হয়, তোমাকে দিয়ে আমি এটা সারতাম। আর না হলে তুমি যদি আমাকে না চাও, অন্য কাউকে চাও, আমি সে ব্যবস্থাও করবো। তবুও তুমি আমার মেয়েকে মানে ছেড়ে যাও না কোথাও। আমি চাইছি মেয়েও সুখী থাক, আমিও সুখী থাকবো। আর তোমাকে দিয়েই আমি না হয় সবকিছু করবো। এইরকম হলে তো ভালোই হয়, কারণ এক ঢিলে দুই পাখি। আমি চাই কি জানেন, যে এইভাবে যদি আপনার মেয়ে অসুস্থ থাকেই অনেক দিন, মানে দিনের পর দিন, সমস্যা নেই, তাহলে যদি আপনি আমার ওর গ্যাপটা পূরণ করে দেন। আর জানেন, আমি এটা আপনাকে ভাবছি, যদিও আপনার শাশুড়ি, তারপরেও আপনাকে আমি কোনোদিন এটা বলার সাহস পাইনি। কারণ আপনি যখন ওই যে বাথরুমে গোসল করতে যাইতেন না, হ্যাঁ হ্যাঁ। মানে আমি উঁকি মেরে আপনার গোসল করাও দেখছি। মানে আপনার পুরা ফিগারটা দেখে না, আমিও মনে মনে খুব পাগল হয়েছিলাম। ও তাই নাকি? আচ্ছা, তারপর? কারণ আপনার মেয়ে তো এটাই আপনার বড় মেয়ে, আপনারও যে খুব একটা বয়স তা তো না, মানে আপনিও ধরতে গেলে ইয়াং। তো এরকম বয়সে মানে আপনার ওই শুরুর চেহারাটা দেখে আমিও খুব মুগ্ধ। তো আপনি যদি এরকম বলেন, তাহলে তো আপনাকে হুম, আমার তো আর কোনো টেনশনই নেই। আমি ঠিক আছে, আমি কালকেই কিন্তু আসবো। তোমার সাথে কথা বলতে গিয়ে আমার তো মনে হচ্ছে এখনই লাগবে। তুমি কি কালকে শিওর আসছো, নাকি অযথা মিথ্যা কথা বলছো? মিথ্যা বলো না, অবশ্যই কিন্তু কালকে তুমি আসবা। কারণ তোমার সাথে এই রসিকতা কথা বলতে গিয়ে দেখো, আমার কিন্তু নদী ফিরে যাচ্ছে। বুঝতেই তো পারছো, মনে হচ্ছে এখনই আমার লাগবে। কারণ আমি অনেক দিন আসলে এরকম কোনো স্বাদ পাই না তো। মানে নদীতে জোয়ার উঠছে, বুঝছো? বোঝো না এটা? তাহলে তো তোমাকে আহ মানে সোনা পাখি, সোনা পাখি বলে ডাকবো এখন থেকে। তো ঠিক আছে সোনা পাখি। হুম, আমি কিন্তু সত্যি কালকে আসছি, আমাকে নিরাশ করো না কিন্তু, ঠিক আছে? আর এই কথা যেন কেউ না বোঝে। না, হা হা রে জান পাখি, এই কথা কি আর কাউকে বলা যায়? আমারও তো এই একই কথা। তোমার আমার এই সম্পর্কটা যেন কেউ বুঝতে না পারে, বুঝছো? আর শোনো, মানে তোমাকে
আসলে আমি যে কাছে এভাবে পাবো আমি ভাবতেই পারছি না, আমার কাছে কেমন যেন একটা স্বপ্নের মধ্যেও মনে হচ্ছে। আর ওর অসুখ যতদিন না ভালো হয় অতদিন তোমার আমার এরকম চলবে। কি তুমি এর মধ্যে কোনো আপত্তি করো না? আমাকে তুমি যদি একটাবার মানে আমার মাঠে খেলো না, তাহলে কিন্তু তোমার খুব ভালো লাগবে, বুঝছো? মানে তুমি এই সাপ পেয়ে গেলে তখন আবার মেয়েকে ভুলে যেও না কিন্তু। বুঝতেই তো পারছো আমি কি বলতে চাইছি তোমাকে। হ্যাঁ। যাক বাবা, ভালোই হলো। আমার মেশিনটা তো অনেকদিন পড়ে আছে, জং ধরে যাওয়ার অপক্রম। হ্যাঁ, মনে হচ্ছে মেশিনটা মরিচা ধরে গেছে। যাই হোক, মরিচা ছুটাবো। আর আচ্ছা, আপনারা তো মেশিনটা অনেকদিন ব্যবহার হয় না, মানে একদম মরিচা পড়ে গেছে। আমি তাহলে কালকে যাই আগে ঘষাঘষি করে মানে মরিচাটা ছুটাই দেব, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখবেন। হ্যাঁ, কি জান পাখি? তো হোমার কথা শুনে আমার গা শিরশির করছে জানো। মানে আমার খুবই ভালো লাগছে, কেমন যেন একটা দারুণ সুন্দর একটা অনুভূতি আমার ভিতরে প্রকাশ করছে। তুমি মনে হচ্ছে এখন আসলেই ভালো হতো। মানে আমি যে আসলে এইভাবে তোমাকে পাবো আর আমি এটা কল্পনা করতে পারছি না জানো। তাহলে কিন্তু কালকে খেলা হবে, তোমার কোনো চাহিদাই আমি অপূরণ রাখবো না, সম্পূর্ণ চাহিদা আমি পূরণ করব, যাতে তুমিও সুখী হও আমিও সুখী হই। কারণ তোমারও যে যন্ত্রণা তোমার মধ্যে বইছে আমারও ঠিক ওই একই রকম। এটা দুজনের যদি মিটে যায় তাহলে তো ভালোই হয়, কারো কোথাও যাওয়া লাগবে না। আর এটা আসলে আমি মনে মনে ভাবছি আমার খুবই লাগবে, বুঝছো? আমি কালকে দারুণ ভাবে সেজে গুজে থাকবো তোমার জন্য, তুমি আসলেই বুঝতে পারবা। হ্যাঁ। এত বড় মেশিনটা আপনি আবার চালাইতে পারবেন তো? হ্যাঁ, দেখবো নে কত বড় মেশিন আপনার। হ্যাঁ, তোমার যে মেশিন, হ্যাঁ দেখবো নে কত একবারে চালাইতে পারো তুমি, দেখা যাবে না। তুমি পারলেই হয়, তুমি বোঝো না? আমার ওই রকম মেশিনই লাগবে, যে মেশিন মানে খুব বেশি বেশি করে চলে, এইরকম মেশিনই আমার লাগবে। তা না হলে তো আমারও হবে না, বুঝছো? তুমি কত পারো সেটাই আমি দেখব, তারপরে তোমারও হলো আমারও হলো। আরে আমার মাঠে খেলতে তোমার খুব ভালো লাগবে, প্রতিদিন আমার মাঠে তোমার খেলতে মন চাইবে, বুঝছো? আর আমারও ভালো লাগবে, কারণ অনেকদিন তো এরকম এই মাঠে খেলাধুলা হয় না, পতিত পড়ে আছে, বুঝছো? তুমি আসো আগে। আর শোনো, তোমার কথা শুনলে না আমার ক্রমেই যেন ভালো লাগছে, যতই বলছি ততই ভালো লাগছে। না জানি মাঠে খেলতে নামলে কি হবে। এটা তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আগে আসো, কালকে কিন্তু মিস করো না। আর শোনো, এই কথা যেন কেউ বুঝতে না পারে। আমার মেয়ে তোমার বাড়িতেই থাক, আর তুমি শুধু চলে আসো, আমার বাড়িটা ফাঁকা আছে, ভালোই জমবে। বুঝতে পারছো তুমি? হ্যাঁ। আরে ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু তাহলে শাশুড়ি আম্মা কালকে ঠিক চলে আসব। তো রেডি হয়ে থাকবেন, হ্যাঁ? এসে যেন আপনার ওই মাঠে আমি মানে খেলতে পারি। বুঝতেই তো পারছেন, হ্যাঁ? আর এটা যেন কেউ না বুঝতে পারে, একটু বাড়িটা ফাঁকা রাখবেন। আরে ওই মাঠে প্রত্যেক দিন খেলা হবে। আর আমি যে কেমন প্লেয়ার এটা আপনি বুঝতে পারবেন। এই প্লেয়ার গোল না করে ছাড়ে না। হুম, এটা মাথায় রাখবেন। দেখবো না তুমিও কয়টা গোল করতে পারো, কত মিনিটে কয়টা গোল করতে পারো, এটা আমিও দেখে নেব। হুম, বেশি বাহাদুরি করো না। আমি কিন্তু ঠিক খেলার মাঠে থেকে তোমার কাছ থেকে গোল কয়টা করতে পারো এইটা বুঝে নেব, তারপরে তোমার বাহাদুরি আমি দেখব, বুঝছো? হুম। আচ্ছা ঠিক আছে, তো রাখতেছি, আসো, কালকে আবার হবে। হ্যাঁ, ওকে। ঠিক আছে, তাই হবে।